প্রিয় দর্শক, আজকে আমরা বিষয় ঠিক করেছি যুক্তরাষ্ট্রের আশ্বাস এবং সংস্কারের গতিপথ। যে প্রথম যে তিনটি হেডলাইন বিশেষ করে আপনারা দেখেছেন, শুনেছেন, এই তিনটি হেডলাইনই আজকে আমাদের আলোচনার বিষয়ের মধ্যে থাকবে। একটি হচ্ছে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক, বাংলাদেশের রাজনীতি, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং আওয়ামী লীগের সংস্কার বিষয়ে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য নিয়েও আমরা কথা বলতে চাই। আমরা অতিথি হিসেবে যাদেরকে পেয়েছি পরিচয় করিয়ে দিই। জনাব সোহরাব হাসান, তিনি যুগ্ম সম্পাদক প্রথম আলো। রয়েছেন জনাব ডক্টর মারুফ মল্লিক, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে জাতিসংঘের যে সাধারণ পরিষদ ৭৯তম অধিবেশন চলছে, সেখানে আপনার কিছু ছবি হয়তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। এই ছবি অনেক কিছু আসলে সামনে নিয়ে আসে, বডি ল্যাঙ্গুয়েজ। আমরা এটা কালকের বৈঠক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে। আজকের এটা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি প্রোগ্রাম ছিল, এবং গতকালকে ট্রুডোর সাথে এই ছবি আপনারা দেখছেন, জাতিসংঘ অধিবেশনের ছবি। এই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের এই প্রোগ্রামে আজকে আমরা এইটা দিয়ে আলোচনা শুরু করতে পারি যে একটা মেলার মতো বাংলাদেশকে যেভাবে দেখতে চায় বাংলাদেশিরা, মাথা উঁচু একটা জাতি, বাংলাদেশকে যেভাবে চায় যে বাংলাদেশ এরকম একটা জায়গায় লিড করুক, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, সে স্বাধীনভাবে কথা বলুক, সে তার নেগোসিয়েশনটা সে করুক, সেই জায়গায় অনেকেই প্রবাসীদের সাথেও আজকে কথা হচ্ছিল, আমাদের রিপোর্টও ছিল এই বিষয়ে। তারা এই বিষয়টা নিয়ে এখন গর্ববোধের জায়গা তৈরি হয়েছে, বিশেষ করে ডক্টর ইউনূসকে সাথে নিয়ে অনেক কিছু বাংলাদেশ আদায় করতে পারে, অর্জন করতে পারে, এই সুযোগটা যেন মিস না হয়ে যায়, এই বিষয়টা নিয়ে অনেকে কথা বলছেন। আমি একটু আসতে চাই, ডক্টর ইউনূস যখন এই প্রোগ্রামটায়, এই যে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ, এই প্রোগ্রামটায় যখন উনি আসছেন, তখন উনি বলেছেন যে এই যাদেরকে পরিচয় করিয়ে দিল, এই যে মাহফুজ যিনি হচ্ছেন ওনার বিশেষ সহকারী, যে এই আন্দোলনটা এমনি এমনি হয় নাই, এটা খুব পরিকল্পিত ছিল এবং হুট করেই হয় নাই, যথেষ্ট রকমের পরিকল্পনা শুরু থেকেই ছিল। আমি যদি এই আলোচনা আপনার থেকে শুরু করি, যে এই যে শুরু থেকেই এই পরিকল্পনা ছিল, তার মানে কি শুরু থেকেই কোটা সংস্কার ছিল না, যে কোটা সংস্কারের আন্দোলনের নামে আসলে সরকার পতনের ব্যাপারটা ছিল কিনা, এইটি নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষ করে যারা আওয়ামীপন্থী, যারা আওয়ামী লীগের ভোটার এখনও বাংলাদেশে, তারা যখন ফেসবুক এখন সরব, তারা এই কথাটা তুলছেন। আপনি এই বিষয়টা নিয়ে কী বলবেন ডক্টর মারুফ মল্লিক? জি, ধন্যবাদ আমাকে এই আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সঙ্গে আছেন বিজ্ঞ আলোচক সৌরভ ভাই, আপনাকেও শুভেচ্ছা। আপনি যেই কথাটা বললেন যে একটা দীর্ঘ প্রস্তুতি ছিল, এটা কিন্তু আমরা যদি এই যে জুলাই আগস্টে যে আমরা বিপ্লব বলি বা গণ অভ্যুত্থান বলি, যেভাবেই এটাকে আমরা ডিফাইন করি না কেন, আপনি যদি এর গতিপথ দেখেন, এটা অত্যন্ত সুচিন্তিত এবং সুপরিকল্পিত একটা রাজনৈতিক কর্মসূচির ফলাফল কিন্তু আমরা 5 আগস্ট পেয়েছি। এটা আমার কাছে মনে হচ্ছে না যে হুট করে মানুষ জড়ো হয়েছে, রাজপথে এসেছে এবং তারা মনে হচ্ছে, মানে বাইরে থেকে দেখলে মনে হবে যে হুট করে একটা আন্দোলন হয়ে গেল এবং শেষ পর্যন্ত তারা সফল হয়ে গেল। বাট আমি যেটা বললাম যে এটা যদি গতিপথ আমরা চিন্তা ভাবনা করি, ধরেন গত 17 বছরে তো নানা সরকার বিরোধী মুভমেন্ট হয়েছে, আন্দোলন হয়েছে, সরকারের দিক থেকে একটা প্রচেষ্টা ছিল সেই আন্দোলনটাকে ধরে রাখা বা আটকে দেয়া, বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও একটা কর্মসূচি ছিল যে কিভাবে সেই বাধাকে টপকে যাওয়া যায়। কিন্তু এই আন্দোলনে দেখলাম যে কোনোভাবেই সরকার আটকাতে পারছিল না। প্রথম একটা দিক হচ্ছে যে সুনির্দিষ্ট কোনো নেতৃত্ব নাই। যদি একটা আন্দোলনের একজন নেতা থাকে বা দুইজন নেতা থাকে, আপনি যদি সেই নেতৃত্বকে আটকে দিতে পারেন বা কোনোভাবে যদি নিজের পক্ষে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু সেই আন্দোলনটা একটু বিচ্ছিন্ন হয়ে যায়, এক ধরনের সংশয় দেখা দেয়, ওটা নিয়ে কর্মীদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। কিন্তু এই আন্দোলনটাতে দেখবেন প্রথম যখন দুইজন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহকে নিয়ে যাওয়া হলো, আইনমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন খুব সম্ভবত তৎকালীন, ওনাদের একটা বিবৃতি দেয়া হলো। এরপরেই কিন্তু আবার দেখা গেল যে অন্য সমন্বয়করা বলছে যে না, এবং 52 জন 56 জন এরকম সমন্বয়কদের বিবৃতি আসতে থাকলো এক এক সময়। নাহিদকে ধরে নিয়ে যাওয়া হলো, ও খুঁজে পাওয়া যাচ্ছিল না, এরপরে তাকে আবার পাওয়া গেল। গোয়েন্দা কার্যালয়ে 6 জন একসঙ্গে বিবৃতি দিলেন, তার বিপরীতে আবার অন্যান্য সমন্বয়করা কথা বললেন। না, এখন বিষয়গুলো তো পরিকল্পিত, এটা কি একেবারে পরিকল্পিত, একদম প্লট সাজানো? তাইলে যদি তাই হয়, যেমন এখন আওয়ামী লীগ এবং জামাতের একটা জায়গায় মিল পাওয়া যাচ্ছে, তারা একটা বক্তব্য এক জায়গায় একমত হয়েছে, সেটা হচ্ছে যে
আওয়ামী লীগের যারা এখন ফেসবুকে কথা বলছেন তারা বলছেন যে হ্যাঁ এটা পরিকল্পিত এবং এটা জামাত শিবির করছে বিশেষ করে। যদি শিবির করে থাকে এবং শিবিরের লোকজনও যখন দেখা যাচ্ছে তারা শিবিরের ছেলেরা তারা কমিটিতে ছিল ছাত্রলীগের, যদি তাই হয়ে থাকে এবং তারাও শিবিরের পক্ষ থেকেও এখন আমরা শুনছি এরকম যে হ্যাঁ এটা আমাদেরই আন্দোলন, তার মানে এই দুটি পক্ষের এক জায়গায় একটা মানে এক বিন্দুতে মিলল ব্যাপারটা ঠিক ওই রকম না। আমি যদি এইভাবে দেখি, ধরেন এই আন্দোলনে তো আওয়ামী লীগ হেরেছে, ক্ষমতা থেকে তারা চলে যেতে বাধ্য হয়েছে বা তৎকালীন প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন দেশ থেকে, তার মানে হারলো কারা? আওয়ামী লীগ। এবার প্রশ্নটা আসছে জিতলো কারা? এইখানে কিন্তু বিএনপি কখনো বলেনি যে আমরা জিতেছি, বা বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে, গণতান্ত্রিক মঞ্চ আছে যেটা আমাদের হচ্ছে যে ইয়েদের, যেটা মান্না ভাই, সাকিব ভাই, রব ভাইদের যেটা আছে, ওনারাও কিন্তু বলে নেই যে আমরাই মাস্টার মাইন্ড বা আমরাই জিতেছি। তো আমরা যদি বাংলাদেশের এই জোটগত রাজনীতির একটা মেরুকরণ দেখি, গত কয়েক বছরে বিএনপি জামাতের একটা জোট ছিল, তারা একসঙ্গে রাজনীতি করেছে, কিন্তু 2018 নির্বাচনের পর থেকে তারা, আমি যতটুকু জানি, সরাসরি সম্ভবত ঘোষণা দিয়ে জোট ত্যাগ করেনি বা জামাতকে বের করে দেয়নি, কিন্তু জামাত বিএনপির রাজনৈতিক ধরেন এক মঞ্চে কিন্তু আর আন্দোলন করেনি। তারা পাশাপাশি করেছে, যুগপৎ করেছে, কিন্তু এক মঞ্চে উঠে যে আন্দোলন করার একটা ইয়ে ছিল, আমরা প্রবণতা ছিল, সেখান থেকে বিএনপি সরে এসেছে। এখন বিএনপির সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করলাম গত 2-3 বছরে সখ্যতা বৃদ্ধি পেয়েছে আমাদের দেশে, যারা একটা লিবারেল বা সেন্টার লেফট এই অংশটা। তো এই মুহূর্তে কোনো পক্ষই কিন্তু দাবি করেনি যে এই আন্দোলনে আমরা সফল হয়েছি বা আমরাই জিতেছি। সবাই বলছে যে ছাত্র জনতার এই আন্দোলন বা এই অভ্যুত্থান, পাশাপাশি সেনাবাহিনীর সমর্থন ছিল। জামাতের রাজনীতিটা কোথায় এই জায়গায়? যদি আমরা জোটগত রাজনীতি দিয়ে বিবেচনা করি, যে বিএনপি ধরে নিলাম, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান মনে হয় বলেছেন, বা বিএনপির শীর্ষ নেতৃত্ব বিভিন্ন সময় বলেছেন যে তারা যদি নির্বাচনে জিতেন কখনো, তাহলে তাদের সঙ্গে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে তারা নির্বাচন করবেন বা সরকার গঠন করবেন। এই যে আমরা যাদেরকে সেন্টার লেফট বা লিবারেল পার্টি বলছি, মান্না ভাইয়ের দল বা রব ভাইয়ের দল বা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আছে, সাকিব ভাইয়ের দল আছে, এখন এদেরকে নিয়ে যদি বিএনপি রাজনীতি করে, তাহলে জামাতের রাজনীতিটা তো নাই, তারা তো আর জোটে থাকতে পারছে না, বা আমরা ধরে নিই তারা হয়তো বা সামনে সরকারে থাকবে না। সেই জায়গা থেকে হয়তো বা জামাতের একটা প্রবণতা আছে যে এই আন্দোলনে মাস্টার মাইন্ড আমরা বা ছাত্রলীগে আমরা ঢুকে গিয়েছিলাম, ক্রেডিট নেয়া, এবং রাজনীতিতে সবাই তখন চেষ্টা করছে। তারা তো সক্রিয় ছিল, কারণ এটা তো দিন শেষে আবার যেটা মানে আমরা সাংবাদিকতার চোখে যেটা দেখেছি, সৌরভ ভাই ভালো বলতে পারবেন, যে এখানে সবারই পার্টিসিপেশন ছিল, এখানে কিন্তু সবাই পার্টিসিপেট করেছে, কিন্তু কোনো দলের পক্ষ থেকে কিন্তু যায় নাই। বিএনপির নেতা কর্মীরা অবশ্যই আন্দোলনে গিয়েছে, বামপন্থীরা অনেকে গিয়েছে, ইসলামপন্থীরা গিয়েছে, সবাইকেই তো দেখা গিয়েছে। আপনি যাত্রাবাড়িতে তো মাদ্রাসার ছাত্ররাও নেমেছিল, কিন্তু কেউ কিন্তু বলে নেই যে এই আন্দোলনে আমরা সমন্বয়ক ছিলাম, আমরা ওই দলে ঢুকেছিলাম, আমরাই মাস্টার মাইন্ড ছিলাম, বা আমাদের এতজন হয়েছে। যদিও বিএনপি বলেছে তাদের 400-র বেশি নেতাকর্মী এই আন্দোলনে মারা গিয়েছে, কিন্তু তারা কিন্তু বলেনি যে এটা আমাদের একক কৃতিত্ব। সেই জায়গায় আমার কাছে কেন যেন এককভাবে জামাত দাবি করে না এটা না, কিন্তু তাদের একটা প্রবণতা আছে, আমরা এককভাবে পাই নাই, কিন্তু তাদের একটা এইবার দেখলাম যে হ্যাঁ তারা ছিল, তারা মাঠে ছিল, এটা তারা এই আন্দোলনে যে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এটা প্রমাণ করার একটা প্রবণতা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আমি আসতে চাই জনাব সৌরভ হাসান এই বিষয় নিয়ে আপনার কাছে, যে 5 আগস্টের পর বাংলাদেশে যে পোলারাইজেশন আমরা দেখলাম, আলোচনাটা আমরা দেশ থেকে এখন বিদেশে আমরা যে ছবিগুলো দেখছিলাম, এটা বাংলাদেশের জন্য একটা নানান কারণে উল্লেখযোগ্য এবং নানান কারণে বাংলাদেশের একটা ভালো দিক বলা হয়। ডক্টর ইউনূসের মতো একজন মানুষ পাওয়া গেছে যে গ্লোবালি বাংলাদেশের স্পেশালি ইকোনমিক যে সংকট, আরও নানান রকমের যে সংকট তৈরি হয়েছে, বিশেষ করে প্রশাসনে, পুলিশে, তো সেই জায়গায় ইন্টারন্যাশনাল যে কমিউনিটিকে তাদেরকে কনভিন্স করা এবং বাংলাদেশমুখী করা। আগে যেখানে বাংলাদেশ কোথায় এটা চেনাইতে মানুষকে ঝামেলা হচ্ছিল, এখন সেখানে বাংলাদেশকে এইভাবে রিসিভ করা, বডি ল্যাঙ্গুয়েজের ছবিগুলো আমরা দেখতে চাই কথা বলতে বলতেই, সেইখানে আসলে এটা একটা ভালো দিক কিনা। আর একই সাথে যদি বলতে চাই যে যখন একটা সময় এই ধরনের ন্যারেটিভ আমরা দেখেছি, না এই ধরনের কথা আমরা শুনেছি, পপুলারলি শুনেছি, যে আগে বাংলাদেশ ভারত হয়ে আমেরিকার কাছে যেত, এখন ডিরেক্ট বাংলাদেশ আমেরিকার সাথে যোগাযোগটা স্থাপন করতে পারছে। এখন আমেরিকার সাথে যোগাযোগ স্থাপন করতে পারছে বলে কি ভারতের সাথেও দূরত্ব তৈরি হচ্ছে? ভারত আর বাংলাদেশ এবং ভারত আর আমেরিকা বাংলাদেশ সম্পর্কটা এখন কোন জায়গায়? ধন্যবাদ।
ভূ রাজনীতি ধন্যবাদ এবং ডক্টর মারুফ মল্লিককে শুভেচ্ছা। বর্তমান জটিল এবং কঠিন বিশ্ব পরিস্থিতিতে সব কিছু কিন্তু দৃশ্যমান নয়, বিশেষ করে কূটনৈতিক সম্পর্কের, ভূ রাজনীতির যেটা আপনি সামনে দেখছেন তার পিছনে অনেক কিছু থাকে, অন্তরালে অনেক কিছু থাকে। সুতরাং এটি ঠিক যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ড ভ্যালু, আর সেটি কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, দ্বিপক্ষীয় বা বহুমাত্রিক সম্পর্কের ক্ষেত্রে কতটা কাজে দেবে সেটা কিন্তু ভবিষ্যৎ বলতে পারবে। কারণ যুক্তরাষ্ট্র এই শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক, কৌশলগত সম্পর্ক, সামরিক সহযোগিতার ক্ষেত্রে বলুন, এমনকি এশীয় প্রশান্ত মহাসাগরীয় যে সহযোগিতা, যুক্তরাষ্ট্রের ইনিশিয়েটিভ, সেক্ষেত্রে কিন্তু কোনো টানাপোড়েন ছিল না, এক ধরনের সমঝোতার মধ্য দিয়ে এগোচ্ছিল। এককভাবে সবচেয়ে বেশি বিনিয়োগ যুক্তরাষ্ট্রের, বাণিজ্য যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য পরিমাণ আমাদের অনুকূলে এবং যুক্তরাষ্ট্রের প্রতিকূলে। যে কারণে সমস্যাটা তৈরি হলো সেটা হচ্ছে নির্বাচন। যুক্তরাষ্ট্র চাচ্ছিল, যুক্তরাষ্ট্র সব দেশই তাদের পররাষ্ট্রনীতি, তাদের রাষ্ট্রীয় নীতি, যে অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে সবার অংশগ্রহণ থাকবে এবং একটা প্রতিনিধিত্বশীল নির্বাচন হবে। আর সেটি 3টি নির্বাচনই আমরা পাইনি, খুবই দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগের মতো দল, যে দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দল এরকম কারচুপি করে বারবার ক্ষমতায় আসতে হয়েছে, থাকতে হয়েছে। আমাদের একটা দ্বিদলীয় ব্যবস্থা তৈরি হয়ে গেছিল 1991 সাল থেকেই, যে একবার আওয়ামী লীগ আসে, সেই জায়গায় এই যে বহির্বিশ্বের সাথে সম্পর্কের সম্পর্কের ক্ষেত্রে খুব যে এটি এক হচ্ছে যে ওনার ব্যক্তিগত যে ভাবমূর্তি, তার মর্যাদা, সেটি যুক্তরাষ্ট্রকে কিছুটা প্রভাবিত করতে করবে আশা করি। কিন্তু আমি বলছি যে যুক্তরাষ্ট্র সম্পর্কটা দেখবে তাদের নিরিখে, তাদের স্বার্থের নিরিখে। আমাদের না, শুধু উন্নয়নশীল দেশগুলোকে তাদের সাহায্য সহযোগিতা, অনেক সামরিক, যেসব দেশে বাংলাদেশের চেয়েও কম গণতন্ত্র আছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আরও বেশি ঘটছে, সেসব দেশে যুক্তরাষ্ট্র সাহায্য সহযোগিতা করে। যুক্তরাষ্ট্রের যে কি স্বার্থ, স্বার্থ ভূ রাজনীতি একটা, জি। দ্বিতীয় হচ্ছে তাদের ঘোষিত হচ্ছে ইসলামী জঙ্গিবাদ, মৌলবাদ, তার বিরুদ্ধে তাদের অবস্থান। চীন তাদের ভূ রাজনীতিতে চীনকে বড় বাধা মনে করে, এশিয়ায় তাদের আধিপত্য বিস্তারের। সুতরাং চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের যে সমীকরণ তার উপর নির্ভর করবে, আর সেটি একটি বিষয়। রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে ভালো, গত কয়েক বছর ধরে বেশ ভালো এবং সবচেয়ে বড় প্রকল্পের অংশীদার তারা। তো অনেকগুলো কিন্তু হিসেব নিকেশ আছে। এই হিসেব নিকেশের কিন্তু ঠিক সম্পর্কটা কোথায় দাঁড়াবে, হ্যাঁ, এখানে একটি ভালো নির্বাচন হলে যুক্তরাষ্ট্রের অবশ্যই যুক্তরাষ্ট্র সমর্থন করবে এবং সেটা সহযোগিতাও করবে। এমনকি জানেন যে র্যাব, যে র্যাবকে যুক্তরাষ্ট্র নিষিদ্ধ ঘোষণা করেছে, নিষেধাজ্ঞা জারি করেছে, সেই র্যাব গঠনে এবং র্যাবের প্রশিক্ষণে তাদের সহযোগিতা ছিল। সুতরাং মানে সব কিছুই দৃশ্যমান যে সম্পর্ক, সেটি দিয়ে কিন্তু আমরা এখনই বুঝতে পারবো না। আবার একটা পরিবর্তন হয়েছে, পরিবর্তনকে তার স্বাগত জানিয়েছে, আরও অনেক দেশ জানিয়েছে। এখন এই পরিবর্তনের সুফল আমরা কতটা নিতে পারবো ভূ রাজনীতিক, ইসলামী দেশগুলোর, মানে মধ্যপ্রাচ্যের বা ইসলামী দেশগুলোর থেকে কিন্তু খুব বেশি, একমাত্র আরব আমিরাতের কিছু বন্দী ছিল, তাদেরকে ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো পরিবর্তন নেই। কিন্তু মালয়েশিয়ার সাথে, বা মালয়েশিয়া যাদের আমাদের একটা বড় শ্রম বাজার, সেখানে নানা রকম আলাপ আলোচনা আছে, যেটা বন্ধ হয়েছিল। এখান থেকে জনশক্তি যাওয়া সেটি শুরু হবে। ইউরোপীয় ইউনিয়নের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে মনে করি, কারণ ইউরোপীয় ইউনিয়ন কখনোই কোনো দেশের ক্ষেত্রে খুব আগ্রাসী নীতি গ্রহণ করে না। তারা খুব স্লো, কে বলে, হ্যাঁ, ধীরে চলো নীতিতে বিশ্বাসী, এবং তারা চায় যে মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, এই ধরনের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে চায়।
কিন্তু নির্বাচনের পরেই তারা কিন্তু বলেনি যে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে না। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে যে নাটকীয় পরিবর্তনটা হলো, সেই কূটনীতির ক্ষেত্রে সেই নাটকীয় পরিবর্তন হবে বলে মনে হয় না। যেটা শঙ্কা আছে ভারতের সাথে সম্পর্কটা কেমন হবে, যদিও জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, এবং এখানেও কিন্তু দৃশ্যমান এবং অদৃশ্য সম্পর্কের বিষয় আছে। ভারত তো কখনোই বলে না যে এই সরকারের সাথে কাজ করব না, বরং তারা কাজ করতেই আগ্রহী, এবং বাংলাদেশও বলে না। আপনি দেখেন যে ইতিমধ্যে ইলিশ কূটনীতি শুরু হয়ে গেছে এবং সেটা নিয়ে বেশ বিতর্ক। মানে আমাদের খুবই ধীরে এগোতে হবে, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে, নীতি গ্রহণ করতে হবে, এবং সবার উপরে যে এই যে ছাত্র গণ অভ্যুত্থান হলো, যে উদ্দেশ্য ছিল সেই গণতান্ত্রিক ধারায় আমরা বাংলাদেশকে নিয়ে যেতে পারি কিভাবে, সেক্ষেত্রে আর কূটনীতি নিয়ে অত চিন্তা করতে হবে না। মানে কূটনীতির সুফলটা আমরা পেয়েই যাব। আর না হলে কিন্তু ওই কী বলে লেনদেন এবং মানে দেনার ভাগটাই বাড়বে, যেহেতু জোর করে অথবা যে কোনো কলাকৌশল করে যদি ক্ষমতায় থাকতে চাই বা কোনো দল। এখন এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু সবচেয়ে বড়। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রত্যাশা আপনি দেখুন, এখন যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প যদি ক্ষমতায় আসে, এবং একবার তো ছিলেন, তারা আমেরিকার বাইরে ভাবতে চায় না ট্রাম্প। সুতরাং ইউরোপীয় ইউনিয়ন এক ধরনের সব দেশে, উন্নয়নশীল দেশের সাথে একটা ভালো সম্পর্ক, এবং সেখানেও তারাও কিন্তু এখন নানা রকম, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের কারণে সংকটে আছে। তো এসব থেকে আমরা কতটা সুফল পাবো সেটি এই প্রশ্ন থেকে গেল। আর আমরা কতটা এগোতে পারবো, যেটি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, এই ধরনের বক্তব্যটা আমার মনে হয় দেশে রাখলে অনেক বেশি সেটি প্রভাব বিস্তার করত। মানে যুক্তরাষ্ট্রে হয়তো কিছু, সেখানে বাঙালি কিছু আমেরিকানদের সাথে আমরা শোনালাম, এটা এখন কিন্তু কোনো কিছু শোনাতে হয় না, জানাতে হয় না। মানুষ এই যে এখন তো মানে কি বলে বিশ্বপল্লী, সবাই সব কিছু জানে। এখানে কেন কিভাবে পরিবর্তনটা হয়েছে এটা মার্কিন পররাষ্ট্র মার্কিন দূতাবাস আমরা যা জানি তার চেয়ে অনেক ভালোভাবেই জানে। অন্যদিকে চায়নাও কিন্তু তারাও বলেছে বাংলাদেশে যে পরিবর্তনই হোক, তারা বাংলাদেশের উন্নয়নের সহযোগী হিসেবে তারাও তাদের অব্যাহত রাখবে তাদের সমস্ত সহযোগিতা। আমি মনে করি যে এছাড়া আরেকটি বিষয় ছিল, আজকে আমরা বলছিলাম যে 18 মাসের যে সময়ের কথা গতকাল তার বক্তব্যে বলেছিলেন সেনাপ্রধান, সেটার সাথে আজকে রয়টার্সে আরেকটা ইন্টারভিউ দিয়েছেন সজীব ওয়াজেদ জয়, এবং সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে সাথে রাখতে হবে। তিনি অবশ্য খুব বেশি বলেছেন যে 18 মাস সময় এটা মোটামুটি ঠিক আছে বলে মনে হয়েছে। তো তারপরে তারও কিছু বক্তব্য ছিল, সেটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই পরের পার্টে। দর্শক, আশা করি আপনাদেরকে সঙ্গে পাবো। মির্জাপুর মুক্তবাগ দেখছেন আপনারা চ্যানেল 24-এ। আমরা আলোচনা করছিলাম যুক্তরাষ্ট্রের আশ্বাস এবং সংস্কারের গতিপথের বিষয়টা নিয়ে একটু এই পার্টে কথা বলতে চাই। নিউ ইয়র্কে আজকে IMF এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে ডক্টর ইউনূস কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো এবং ভোটার তালিকা তৈরি হবে, এবং হলে নির্বাচনের তারিখ তখন ঘোষণা করা হবে। এর সাথে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো যাবে কতটা, সেটি হচ্ছে আপনার কাছে প্রশ্ন। এর সাথে যদি জুড়ে দিই, গতকাল সেনাপ্রধান যে 18 মাসের কথা বলেছেন, সেই 18 মাসের মধ্যে আবার এই কতগুলো কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন, এই সব কিছু মিলিয়ে যদি একটু মানে রাজনৈতিক দলগুলো তাকিয়ে আছে যে কবে আসলে নির্বাচন হবে, কবে হবে, কিভাবে হবে, যদি একটু স্বস্তি দেন আর কি আপনার উত্তরে। জি, এটা তো সেনাপ্রধান বলেই দিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়াটা যুক্তিযুক্ত হবে। আমার মনে হয় না উনি প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ আলোচনা না করে বা এক ধরনের তথ্য আদান প্রদান না করে বলেছেন বলে মনে হচ্ছে না। সেই জায়গা থেকে আমি ধরে নিতে পারি যে এটা হচ্ছে যে সরকারের, সেনাবাহিনী তো সরকারের সঙ্গে আছে, উনি বলে দিয়েছেন। সেই হিসাবে আমি বলতে পারি যে সরকারেরই একটা অবস্থান, মেসেজ সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া হলো, যেহেতু সেনাবাহিনী ওই গণ অভ্যুত্থানের একটা অংশ। তো আমি তো মনে করি 18 মাস সময় যথেষ্ট সময় এই একটা নির্বাচনকালীন প্রস্তুতি নেয়ার জন্য, এবং যে সংস্কারের যে বিষয়টা কমিশন করে দিয়েছে, আমি যতটুকু জানি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে এই কমিশনগুলোর একটা প্রতিবেদন বা কি করা উচিত বা কিভাবে কি করা উচিত এটা পুরোপুরি দিতে হবে,
দিলে হয়তো বা সামনে আমরা 2025 সালটা সময় পাবো সেই সংস্কার বাস্তবায়নের। 18 মাসের যদি আমরা ওই হিসাবটা নেই তাহলে 2026-এর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। তাহলে পরে এই বছরের মধ্যে যদি সংস্কারের প্রস্তাবনাগুলো আমরা পেয়ে যাই, ধরেন পুলিশ কমিশন আছে, বিচার বিভাগের জন্য আছে, নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে আছে, দুর্নীতি দমন কমিশন নিয়ে আছে, 6টা কমিশন করেছেন। এখন 6টা কমিশন যদি তাদের কোন কোন জায়গায় সংস্কার করতে হবে, কি কি বিষয়ে সংস্কার করতে হবে, এই রিপোর্ট বা প্রতিবেদন যদি তারা 31শে ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে পারেন, মানে দাখিল করতে পারেন সরকারের কাছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এরপরে কথা হবে, আলাপ আলোচনা হবে। সেটা খুব বেশি সময় যে লাগবে আমার তো মনে হয় না। একটা প্রস্তাবনা টেবিলে থাকবে, সেখানে কিছু সংযোজন হবে, বিয়োজন হবে, সবাই মিলে একমত হয়ে সেটা নির্বাচনের তারিখ ঘোষণা দিবে, ভোটার তালিকা হবে। এবং আমার জানা মতে কোনো রাজনৈতিক দলই কিন্তু বলছে না যে তারা সংস্কার চায় না, সবাই সংস্কার চায়। ধরেন একটা কথা হচ্ছে যে বারবার আমাদের এইরকম একটা সংস্কার হওয়া দরকার যেন ভবিষ্যতে আর অন্য কোনো দল বা শাসক ফেসিস্ট বা এরকম স্বৈরাচারী না হতে পারে। তো ইতিমধ্যেই বিএনপির 31 দফা আছে, তারা কিন্তু সেখানে বলেছে যে পরপর কেউ 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে তারা এক ধরনের ক্ষমতার ভারসাম্য আনতে চাচ্ছে। তারা 70 অনুচ্ছেদ নিয়েও বলেছে যে তারা এটা সংস্কার করতে চায় একই দলের মধ্যে। কেবল মনে হচ্ছে যে বাজেট, অর্থ বিল এবং প্রতিরক্ষা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া বাকি সব বিষয়েই তারা ভোট দিতে পারবে দলের সিদ্ধান্তের বিষয়ে। আমাদের গত কয়েক বছরে 1-1.5 দশক ধরে কিন্তু এই 3টা বিষয় নিয়েই ঘুরে ফিরে খুব বেশি কথাবার্তা হচ্ছিল, যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা। এবং প্রধানমন্ত্রী, আমরা দেখি যে আমাদের দেশে প্রধানমন্ত্রী কেন্দ্রিক সব কিছু হয়, তিনি একদম সর্বময় ক্ষমতার অধিকারী। তা তার ক্ষমতাটা যদি কিছুটা কমিয়ে আনা যায় এবং 2বারের বেশি যদি কেউ পরপর প্রধানমন্ত্রী না হয় এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী দলের প্রধান যদি না হয়, তাহলে কিন্তু এক ধরনের মৌলিক পরিবর্তন আসবে আমাদের শাসন ব্যবস্থায়। এবং সেটা তো অলরেডি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এবং বিএনপির এই 31 দফা কিন্তু শুধুমাত্র বিএনপির 31 দফা না, বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করছেন, গণতন্ত্র মঞ্চ বা অন্যান্যরা, তাদের সঙ্গেও তারা কথা বলেছে, তাদেরও কিন্তু 31 দফা আছে কাছাকাছি। আমার মনে হয় না যে সংস্কার নিয়ে খুব বেশি কথাবার্তা বলার প্রয়োজন আছে। দলগুলোর পক্ষ থেকে এক ধরনের প্রস্তাব অলরেডি আছে, সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়া হবে, তারপর এটা একটা আমার ধারণা যে এটা নিয়ে কথাবার্তা বলে ঠিক করে ফেলা যাবে। এখন এই প্রক্রিয়ার মধ্যে তো আওয়ামী লীগ একেবারেই বাদ পড়ে গেছে। এখন সেটার সাথে রয়টার্সের আজকের যে কথা, মানে আমরা দেখলাম সজীব ওয়াজেদ জয়ের যে বক্তব্য দেখলাম, সেখানে 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি সন্তুষ্ট। এবং তিনি এও বলেছেন যে তার দল আওয়ামী লীগকে ছাড়া দেশে প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব। গত মাসে জয় বলেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে রাজি। এই বিষয়টা নিয়ে সৌরভ ভাই আপনার প্রতিক্রিয়া, আপনার মন্তব্য শুনতে চাই। প্রশ্নটা কঠিন, উত্তর সহজ। অনেক সময় প্রশ্ন সহজ হয়, উত্তর কঠিন হয়, সময় বলে দেবে। হ্যাঁ, আর যেই ভুল আওয়ামী লীগ করেছে, আশা করি অন্তর্বর্তী সরকার বা ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসে সেই ভুল করবেন না। মানে কাউকে বাইরে রেখে আমরা দেশকে এগিয়ে নেব, আমরা উন্নয়নের শিখরে নিয়ে যাব, রোল মডেল করব বা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। বিষয়টা হচ্ছে যে এই একটা রাজনৈতিক দলগুলো, এখানে 3টি ক্ষমতার ভরকেন্দ্র মনে হচ্ছে। একটা হচ্ছে রাজনৈতিক দল যারা ক্ষমতা কাঠামোর বাইরে আছে এই মুহূর্তে, একটা হচ্ছে অন্তর্বর্তী সরকার, আরেকটি আন্দোলনকারী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে। আরও একটি মনে হচ্ছে যে সেনাপ্রধানের বক্তব্যে, সেনাপ্রধানের মুখ থেকে কিন্তু আসলো যে একটা সময়সীমা, এটা কিন্তু অন্তর্বর্তী সরকারে কেউ রোডম্যাপ, এক ধরনের রোডম্যাপ যেটা রাজনৈতিক দলগুলো চাচ্ছিলেন। এর মধ্য দিয়ে অনেকগুলো বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেছেন। এক হচ্ছে এটা 1.5 বছরের মধ্যে করা উচিত, যেটি মারুফ মল্লিক বললেন যে এটা অসম্ভব নয়। আরেকটি হচ্ছে যে আমরা সেনাবাহিনী কখনো রাজনীতিতে জড়াবে না, খুব ভালো কথা। তবে এটি আমাদের অতীতের যারা সেনাপ্রধান ছিলেন তারাও একই কথা বলতেন, আর সে কারণে একটু শঙ্কাও আছে আশার সঙ্গে। দ্বিতীয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর প্রতিও একটা বার্তা আছে যে এই সেনাবাহিনী অথবা সেনাপ্রধান তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার বিশেষ করে যে পরিস্থিতি হোক না কেন আমি ইউনূস সাহেবের সঙ্গে আছি।
আচ্ছা। এটা একটি বার্তা যে কিন্তু আপনি শঙ্কার কথাটা বললেন, মানে শঙ্কাটা কোথায় আপনার? সংখ্যাটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি একমত না হতে পারে কোনো ব্যাপারেই, অতীতে হয়নি, সুতরাং এক ধরনের অরাজনৈতিক শক্তির ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে। এখনও তো অরাজনৈতিক শক্তি ক্ষমতায়। তা আমরা তো চাই যে রাজনীতিকরাই রাষ্ট্র পরিচালনা করবেন, এবং সেটা ব্যক্তি স্বার্থে না, গোষ্ঠীর স্বার্থে না, দলীয় স্বার্থে নয়, জনগণের, বৃহত্তর জনগণের স্বার্থে। সেই রাজনৈতিক দলগুলোর কাছে যে প্রশ্নটি তারা এতদিন যে ভুল করেছেন, এটি সংস্কারের কমিশনের যে সংস্কারের চেয়েও রাজনৈতিক দলগুলোর সংস্কারটা খুব জরুরি। রাজনৈতিক দলের যদি ভেতরে যদি সংস্কার না হয়, যেটা বিএনপির 31 দফায় কিছুটা আছে যে একই পদে দুইবারের বেশি না যাওয়া। আমাদের সবারই মনে আছে 2007-08 সালে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন বিএনপির ভিতর আমরা দেখলাম যে একটা সংস্কারবাদী আওয়ামী লীগের ভিতর 4টা, যাদের র্যাড বলা হতো। হ্যাঁ, একটা হচ্ছে আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ। তো সুতরাং সংস্কারের আওয়াজ এবং সংস্কার বাস্তবে পরিণত করা। আওয়ামী লীগ 2009 সালে যে ক্ষমতায় আসছিল তখনও কিন্তু বলেছিল যে আমরা মিলেমিশে দেশ চালাতে চাই, সবার সাথে সবাইকে নিয়ে দেশ চালাতে চাই। পরবর্তী দেখলাম যে তারা সবাইকে বাদ দিয়ে দেশ চালাচ্ছে। কঠিন, মানে রাজনৈতিক দলের সংস্কারটা সবার আগে জরুরি। এখন রাজনৈতিক দলে আমি মনে করি যে রাজনৈতিক দলের সংস্কারের নিয়ে একটি কমিশন হওয়া উচিত। না, এখন উনি যেটা বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া দেশে প্রকৃত যে সংস্কার সেটি নির্বাচন সেটি অসম্ভব। এখন তাদেরকে কিভাবে খুঁজে পাওয়া যাবে? এখন কিভাবে খুঁজে পাওয়া যাবে? দায়িত্বই বা কার তাদেরকে খুঁজে পাওয়া যাবে? এটার দুই ধরনের আছে। একটা হচ্ছে যে জামাতকেও তো একসময় খুঁজে পাওয়া যেত না, তাই জামাত তো দেখলাম যে ছাত্রলীগের ভিতরে শিবির যে, বা জামাতেরও অনেকে আওয়ামী লীগের ভিতরে যে করেছে, খুঁজে পাওয়াটা কঠিন না। আমরা প্রথমত হচ্ছে যারা অপরাধ করেছে, যারা এই গণহত্যায় জড়িত ছিল, যারা নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করেছে, তারা বিচারের অধীনে আসবে, বিচারের আওতায় আসবে। যেমন পুলিশ গুলি করেছে, এখন এই জন্য কি পুরো পুলিশ বাহিনী বাতিল করতে হবে? যদিও বাংলাদেশে এই ঘটনাও কিন্তু ঘটেছে। আমাদের বিডিআর নামে একটি দল ছিল, বিডিআর নামে একটি সংগঠন ছিল, এবং স্বাধীনতার পর থেকেই ইপিআর বিডিআর পরিবর্তিত হয়েছে। কতিপয় লোকের অপরাধের জন্য কিন্তু ওই সংগঠনটাই, মানে সংস্থাটির নাম পরিবর্তন করা হয়েছে। এখন দুটো হতে পারে, এক হতে পারে যে যারা অপরাধ করেছে তাদের বিচার করে অন্যদের দল হিসাবে তাদের কার্যক্রম চালাতে দেওয়া। আর একটা যদি হয় যে দল হিসাবে কার্যক্রম চালাতেই দেওয়া হল না, যেটি কালকে বোধহয় বিভিন্ন বলছে যে আওয়ামী লীগকে তাহলে নিষিদ্ধ করা হবে কিনা বা এসব নিয়ে আলোচনা, তারা অন্য নামেও আবার দল করতে পারে। তবে বাংলাদেশে এখনো 20% মানুষ কমপক্ষে অনেক, মানে বলেন আলোচকরা বলে থাকেন যে তারা, ধরে নিলাম আরো কম, 2 কোটি যদি সমর্থক বেশি হবে, হ্যাঁ আরো বেশি যদি হয়ে থাকে, তা আপনি এদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের যদি 2 কোটি সমর্থক থাকে, আরো কম ধরলাম, 2 কোটি হচ্ছে আপনার 15%, হ্যাঁ, বা আরো কম, তাহলে বাদ দিয়ে আপনি একটি প্রধান উপদেষ্টার ভাষায় এক পরিবার, এটিকে হবে? সুতরাং বেশ কঠিন। আমি মনে করি যে অন্তর্বর্তী রাজনৈতিক দলগুলো যেভাবে প্রতিপক্ষের প্রতি আচরণ করে, অন্তর্বর্তী সরকার অন্তত সেটি করবে না, হ্যাঁ, এটি প্রত্যাশা করি। এবং 2-1 উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে আমরা কোনো দল নিষিদ্ধ করতে চাই না, কিন্তু যারা অপরাধ করেছে তাদের বিচার হবে। তবে বাংলাদেশে বিচার প্রক্রিয়া নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় আছে। বিএনপি আমলে কত হাজার লোক, আওয়ামী লীগের গত 15 বছরে কত হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, কত লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছিল, কয়জনের বিচার হয়েছে, কয়জনকে শাস্তি দিতে পেরেছে। সুতরাং আমাদের বিচার প্রক্রিয়া কিন্তু খুবই, সম্প্রতি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী জেডাই খান পান্না, তিনি আলোচনাকালে বলছিলেন যে আমাদের ব্রিটিশ আইন তো আমরা উত্তরাধিকার বহন করছি, আমাদের আইন হচ্ছে
বিবাদীর পক্ষে, অর্থাৎ সন্দেহাতীত। আপনি দেখবেন যে আদালতের মানে যে কোনো বিচারকের রায়ে থাকে সন্দেহাতীতভাবে প্রমাণিত, এবং সন্দেহাতীতভাবে প্রমাণ করার পরই কিন্তু রায় হবে। তারপর এই যে কোনো আদালতে রায় হলেই কিন্তু শাস্তি কার্যকর হবে না, সেটা আপিল হবে, আপিলের শুনানি হবে, মানে এটা দীর্ঘ প্রক্রিয়া। এখন ধরেন নির্বাচন 1.5 বছরের মধ্যে হলো বা 2 বছরের মধ্যে হলো, আওয়ামী লীগের এই যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলো এটা 2 বছরের মধ্যে শেষ হলো না, তখন কি হবে? আপনি একজন বিচারাধীন ব্যক্তিকে বলতে পারেন না যে সে অপরাধী। মানে এটি যারা, এই জন্যই এক্ষেত্রে আওয়ামী লীগের দায় মানে আওয়ামী লীগের দায় খুব বেশি না, কারণ আওয়ামী লীগ তো তারা তারা ক্ষমতাচ্যুত হয়েছে, যে অন্যায় করেছে তার এক ধরনের, প্রথম যেটা বললেন যে আওয়ামী লীগ তো হেরেছে, তা পরাজিতের কিন্তু খুব বেশি দায়িত্ব থাকে না, জয়ী হয়েছে তাদের দায়িত্বটা অনেক বেশি। মানুষ এখন দেখতে চাইবে যে কোনো ঘটনা, সেটা বিশ্ববিদ্যালয় বলুন, প্রশাসন বলুন, আর এমনকি গণমাধ্যম, যে আওয়ামী লীগ যে আচরণ করেছে, যে কর্তৃত্ববাদ দেখাতে চেয়েছে, যে স্বৈরাচারী পদ্ধতি প্রয়োগ করেছে, আইনের অপপ্রয়োগ করেছে, সেটি কি তার উত্তরাধিকার যারা বহন করছে, অর্থাৎ এখন যারা ক্ষমতায় আছে বা ভবিষ্যতে যারা আসবেন, তারা কি সেই একই পদ্ধতি করবেন? তাহলেই মানুষ বলবে যে তাহলে পার্থক্য কী। কিন্তু মানুষ দেখতে চায় যেটি 5ই আগস্টের আগে যে পদ্ধতি, যেসব উপসর্গ ছিল, যেসব অন্যায় ছিল, যেসব দমনপীড়ন ছিল, 5 আগস্টের পর সেটা থাকবে না। রাইট রাইট সেই ক্ষেত্রে মানুষের অনেক প্রত্যাশা, অনেক জায়গায় বিশেষ করে গণমাধ্যমের উপরে যে জিনিসটা তুলে ধরা বারবার, যে 5ই আগস্টের আগে যেই গণহত্যা, যেই মানুষের রক্ত, মানুষের মৃত্যু, মানুষের অঙ্গহানি, গণহত্যা তো অনেক পরে, যে মানুষটা জীবন দিয়েছে, ধরেন 700 কত জীবন দিয়েছে, কিন্তু 17 কোটি মানুষ একটা ভয়ের মধ্যে ছিল। আমরা তো চাই না যে ওই ভয়ের পরিবেশটা আবার আসুক। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি ঘটলো বা জাহাঙ্গীরনগরের যে ঘটনাটি ঘটলো, সেটা কিন্তু ভয়ের, চট্টগ্রামে হয়েছে, তারপর রাজশাহীতে এর আগে হয়েছে। কিন্তু তার আগে আরেকটি কথা আমাদের গত দিনও আলোচকরা বলছিলেন যে সরকারি দল যখন ছিল, আওয়ামী লীগ যখন ছিল, তাদের প্রভাবশালী মন্ত্রী বা দলের সাধারণ সম্পাদকও বলেছেন যে যদি ইনকেস আওয়ামী লীগ ফেইল করে, 2024-এর নির্বাচনের আগে তিনি এই মন্তব্যটা করেছিলেন, তাহলে আওয়ামী লীগের 10,000 20,000 মানুষকে তারা মেরে ফেলবে 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে। জিনিসটা তো সেই দিকেও ওই রকম করে যায় নাই। সুতরাং এটাকেও একটা ক্রেডিট দিবেন কিনা যারা আইন শৃঙ্খলা যতটুকু থাকুক বাংলাদেশে, সেটাও একটা, না না অবশ্যই কৃতিত্ব দিতে হবে। যে আমরা তো দেখছি 2001-এর নির্বাচনের পর, মানে রাজনৈতিক দল ক্ষমতায় নেই বলে সেটাও হতে পারে, এবং বিএনপি এবার বেশ সংযত আচরণ করেছে, মানে তার নেতাকর্মীদের কঠোর ভাষায় নির্দেশ দিয়েছে যে কোনো রকম দখলবাজি করা যাবে না। তারপরও তৃণমূলে দখলবাজি হয়নি তা নয়, কিন্তু 2001-এর যদি অভিজ্ঞতা বলেন, তার চেয়ে অনেক ভালো অবস্থায়। এমনকি যে সরকারের পতন হয়েছে গণ আন্দোলনের মুখে, 9-10-এ কিন্তু এই পরিবেশ ছিল না, 11-12-তেও ছিল না, এটি হলো কিন্তু 14 নির্বাচনের পর। রাইট রাইট আমি একটু আসতে চাই ডক্টর মারুফ আপনার কাছে, আপনি একটু এই বিষয়টা নিয়ে বলবেন যে এই যে সজীব ওয়াজেদ জয়ের যে বক্তব্য, সেখানে তিনি বারবার যে আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত যে সংস্কার এবং নির্বাচন সেটা অসম্ভব, এখানে তাদের পার্টিসিপেশনটা হবে কিভাবে? এখন এইখানে আওয়ামী লীগ যে নির্বাচনে আসতে পারবে না বা আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করা হবে এটা তো কেউ বলে নাই, বা সংস্কার করা হবে এরকম দায়িত্বশীল কোনো জায়গা থেকে কেউ বলেছে বলে আমি শুনি নাই। কিন্তু দায়িত্বশীল কোনো জায়গা থেকে এই আলোচনাও আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বা দল হিসেবে একটা নিষেধাজ্ঞা কোনোভাবে আরোপ করা যায় কিনা। সৌরভ ভাই একটু আগে তার কথাও বলছিলেন একটু। না, এখন যেটা হচ্ছে যে আমাদের গত এই 15 বছরের শাসন আমলে আমরা যেটা দেখলাম, এবং গণহত্যার যে অভিযোগটা রয়েছে এই সরকার, বিগত সরকারের বিরুদ্ধে, তাহলে কি হবে, সেটার বিচার হবে, সেখানে ব্যক্তির বিচার হয় এবং দলেরও বিচার হয়। আমাদের দেখতে হবে যে দল হিসেবে গণহত্যায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে কিনা, সম্পৃক্ততা আছে কিনা। সেটা যদি থাকে, আমরা জার্মানিতে তো দেখেছি নাৎসি পার্টি তারা গণহত্যায় সম্পৃক্ত ছিল, তাদেরকে বিচার করা হয়েছে এবং তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, বা ইটালিতে মুসোলিনির যে ফেসিস্ট পার্টি, যেখান থেকে ফেসিস্ট শব্দটাই তো চলে আসলো, এদের বিরুদ্ধেও তো ধরেন এক ধরনের বিচার করা হয়েছে, নিষেধাজ্ঞা না।
এখন আমাদের একটা ট্রাইব্যুনাল, আমি মনে করি যে আমাদের এই সরকারের যেই জিনিসটা করা উচিত, সৌরভ ভাই যেটা বললো যে আমাদের বিচার ব্যবস্থা নিয়ে কিন্তু এক ধরনের সংশয় আছে, এক ধরনের সন্দেহ আছে, এটা উড়িয়ে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আসলে কি করা উচিত? সেক্ষেত্রে এই সরকারের করা উচিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক যারা আছেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা নিয়ে এই গণহত্যা বা হত্যা বা অপশাসনের একটা সুষ্ঠু এবং স্বচ্ছ বিচার করা, যেন পরবর্তীতে এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। এবং জাতিসংঘের যে গ্রুপটা এখন বাংলাদেশে বিচারে আগে তদন্ত তারই একটা পার্ট, তারই টোটাল প্রক্রিয়াটা আপনার ইনভেস্টিগেশন, ইনকোয়ারি এবং যে লিগ্যাল প্রসিডিউরের মধ্যে দিয়ে যাওয়ার টোটাল প্রসেসটা আমি মনে করি যে একটা ইন্টারন্যাশনাল বডির তত্ত্বাবধানে এবং স্বচ্ছভাবে করা উচিত, এবং এটা এই সরকারের অধীনেই করা উচিত। কারণ পরবর্তীতে যদি কোনো রাজনৈতিক সরকার আসে, সেখানে কিন্তু আপনি রাজনৈতিক পক্ষপাতের একটা সুযোগ থেকে যায়। দেখা যাবে যে কেউ অপরাধ করেছে তাকে ছেড়ে দিচ্ছে, কারণ রাজনৈতিক দলগুলোর যোগাযোগ থাকে। বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া। এটা আমার মনে হচ্ছে যে খুব বেশি সময় লাগবে না যদি দ্রুত করা হয়। এই ধরনের বিচারে 2-3 বছর লাগে, বা আপনার 4 বছর লাগে, 3 বছর লাগে। এখন আপনার বেশি সময় লাগবে না, কারণ এই মুহূর্তে তো তাজা ঘটনা, আপনার এভিডেন্স কালেকশন বা ইনভেস্টিগেশন, ইনকোয়ারিতে খুব বেশি সময় লাগবে না। আপনি তো দেখতে পাচ্ছেন আপনার কাছে প্রচুর সাক্ষী আছে, প্রচুর প্রমাণাদি আছে। আমি মনে করি এটা দ্রুত করা উচিত। এখন আপনি যখন 5 বছর পরে বা 10 বছর পরে কোনো গণহত্যার বিচার করতে যাবেন বা এই ধরনের অপরাধের বিচার করতে যাবেন, তখন কিন্তু আপনাকে সময় সাপেক্ষ এই বিষয়টা, কারণ অনেক সাক্ষী মারা যাবেন, অনেক আলামত নষ্ট হয়ে যাবে। সেই জায়গায় একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা কিন্তু কঠিন হয়ে যাবে। আমাদের তো কেবল 2 মাস গিয়েছে, তাজা ঘটনা, অনেক সাক্ষী আছে, আলামত আছে। আমি মনে করি সরকারের এই বিষয়টা দ্রুত করা উচিত। তাহলেই যে বিতর্ক রয়েছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে, এই বিতর্কটা থাকবে না আমি মনে করি। আর আরেকটা বিষয় আমার কাছে কেন যেন মনে হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে জামাতি ইসলামী যে সংকটের উপর দাঁড়িয়েছিল, আওয়ামী লীগ ঠিক একই সংকটের উপর দাঁড়িয়ে আছে। 71-এর ভূমিকা নিয়ে জামাত কিন্তু পরিষ্কারভাবে কোনো কথা বলে না। কিছুদিন আগেও জামাতের আমির একটাই সাক্ষাৎকার দিয়েছেন ইউটিউব চ্যানেলে, আর সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল 71-এ তাদের ভূমিকা নিয়ে, গণহত্যা নিয়ে। তিনি কিন্তু এড়িয়ে গিয়েছেন, তিনি বলেছেন এটার প্রশ্নের উত্তর উপযুক্ত সময় না বা আমি ছিলাম না। এই যে বিগত শাসন আমলে আওয়ামী লীগের যে কৃতকর্ম, আওয়ামী লীগ যা করেছে, এটা যদি আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কারভাবে স্বীকার করে নেওয়া হয়, বলে নেওয়া হয়, তাহলে হয়তো আমি মনে করি যে সেটা আওয়ামী লীগের জন্য ভালো হবে। কিন্তু আমরা তো আওয়ামী লীগের নেতাকর্মীদের, ইভেন মিস্টার জয় যে কথাবার্তা বলছেন, তার কথাই কিন্তু এরকম কোনো প্রমাণাদি অনুশোচনা হতো তাদের মধ্যে নাই। বরং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের এক ধরনের অ্যাক্টিভিজম হচ্ছে যে এটাকে কিছুই হয় নাই বা এটাকে একটু আড়ালে নিয়ে যাওয়া স্বাভাবিক ছিল, এবং যেহেতু সন্ত্রাসী গ্রুপ মাঠে নেমেছিল এবং এই জামাতের মধ্যে যেমন 71-কে এড়িয়ে যাওয়ার, পাশ কাটিয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। আমরা তো এমনও শুনেছি যে জামাতের নেতারা বলেছেন যে 71-এর যুদ্ধ অপরাধ হয়নি, বা এরকম বলেছেন না তারা, আমরা তো দেখেছি। তো একই রকম কথাবার্তা কিন্তু আমরা আওয়ামী লীগের কাছ থেকেও শুনছি যে না, বিগত সময়ে কি হয়নি। অনেকে আয়নাঘর নিয়েও কথাবার্তা বলছেন, আর ঠাট্টা মস্করা করছেন যে আয়নাঘর কীরকম, কী ছিল, প্রমাণ দেন, কিন্তু গুম তো হয়েছে বাংলাদেশে, এটা তো সত্য। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই ধরনের কথাবার্তা না বলে আওয়ামী লীগ নেতাদের, দায়িত্বশীলদের, এখন তো কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, বা যারাও বাইরে থেকে কথাবার্তা বলছেন বা বিভিন্নভাবে কথাবার্তা বলছেন, তারা কিন্তু তাদের নিজেদের অবস্থানটা রিভিউ করতে পারেন। আওয়ামী লীগের সবাই যে গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল তা তো না, এই দলটাতেও তো অনেক ভালো লোক ছিল। আমরাও তো আওয়ামী লীগের অনেকের সঙ্গে কথাবার্তা বলেছি, তারাও কিন্তু বলেছেন যে না, এটা ঠিক হচ্ছে না। তারা দলের ভিতর থেকেই আমাদের সঙ্গে যখন কথা বলেছেন, সমালোচনা করেছেন বা নিজেদের জায়গা থেকে জিনিসটা দেখেছেন। দল হিসাবে যদি আমি মনে করি আওয়ামী লীগ সেই জায়গায় গিয়ে দাঁড়ায়, তাহলে হয়তো বা একটা, আমরা মনে করি যে একটা ইতিবাচক রাজনীতি আবার শুরু করা সম্ভব হবে। কিন্তু তার আগে তো তাদেরকে সেটা বলতে হবে নিজ থেকে। এখন ভোটের বিষয়টা নিয়েও এখানে সামনে আসছে। ভোটের বিষয় নিয়ে আজকে নিউ ইয়র্কেও কথা হয়েছে। এই ভোট যদি 18 মাসের মধ্যে হতে হয়, তো অনেকগুলো সংস্কারের কথা বলা হয়েছে। এই যে আপনি বলছিলেন যে এই বিচারটা করতে হলেও বিচার বিভাগের সংস্কার, যেটা সময় মানে একটা রিপোর্ট পাইতেই 3 মাস 4-5 মাস লাগবে, তারপরে আবার রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে। এটা তো লম্বা প্রক্রিয়া। এটা বিচার বিভাগের আমাদের যে নিজস্ব জুডিশিয়াল প্রসেস আছে, আমার মনে হয় এই বিচারটা এই জায়গায় করা ঠিক হবে না। পুরোপুরি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের একটা সংশ্লিষ্টতা সৃষ্টি করে তাদের মাধ্যমে করা উচিত। এটা আমাদের জুডিশিয়াল সিস্টেমের মধ্যে যদি আমরা করি, তাহলে আমার মনে হয় যে সময় সাপেক্ষ এবং এটা পরিষ্কার এবং স্বচ্ছ হবে কিনা সন্দেহ থেকে যায়। কারণ আমাদের তো রাজনৈতিক দল বা বিচার ব্যবস্থা সব কিছু মিলে
অবস্থা খুব একটা ভালো না। আচ্ছা, আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক সংস্থার সহায়তা এবং উপস্থিতিতে আমি মনে করি বিচার করা উচিত। মানে গ্রহণযোগ্যতার কথা বলছেন জি, আপনি? জি। আচ্ছা, আমি ছোট্ট একটা টপিক এর মধ্যে নিয়ে আসতে চাই। সৌরভ ভাই যদি একটু বলেন যে পোশাক খাতের অবস্থা কেমন, অস্থিতিশীলতা থামছে না, অসন্তোষ রয়ে গেছে। 10 থেকে 15% ক্রয়াদেশ তারা বাতিল করেছে, যদিও গতকাল বিজিএমইএ থেকে গতকাল তারা পোশাক মালিকদের সংগঠন থেকে বলেছে যে তাদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া আছে। মানে এটা কি অন্য কোনো কারণ দেখেন? প্রথম কারণ হচ্ছে এই শ্রমিকরা বঞ্চিত, শ্রমিকরা ন্যায্য মজুরি পান না। ন্যূনতম বেঁচে থাকার জন্য যে তার সুযোগ সুবিধা, যে মজুরি দরকার, সেটা পাচ্ছেন না। এটা হচ্ছে প্রথম কারণ। এটাকে কেউ ব্যবহার করতে পারে। শ্রমিক ইউনিয়ন নাই, মানে এতগুলো ইউনিয়ন, এক ইউনিয়ন যদি ধর্মঘট ডাকে আরেক ইউনিয়ন বন্ধ করে, আরেক ইউনিয়ন বন্ধ করলে আরেক ইউনিয়ন ডাকে। সুতরাং এই আমাদের এটা তো লম্বা সময়ের, কিন্তু এই সময়ে এসে কেন, মানে এই সময় জিনিসটাকে বাড়তে দিয়ে এই সময়ে এসে কেন, এই কথাটা বলে যে এই সময়ে কেন ছাত্র গণ অভ্যুত্থান হলো। মানে সুতরাং এই প্রশ্নের কিন্তু এভাবে সঠিক এভাবে মানে এক কথায় জবাব দেওয়া যাবে না, কারণ অনেকগুলো কারণ আছে। অনেক কারখানা, এবং এটি আমি শুনে তো স্তম্ভিত যে আশুলিয়া বা এই যে তৈরি পোশাক শিল্পে কোনো কারখানায় বিজিএমের অধীনে যেসব কারখানা, এক কারখানার থেকে কেউ চাকরি হারালে অন্য কোনো কারখানায় চাকরি পান না। আচ্ছা, তাহলে এটা তো একটা ভয়াবহ অবস্থা। আপনি এটা সংবাদ মাধ্যমেও কিছুটা আছে, মানে চাকরি যদি হারায় মানে ধরেন যে কোনোভাবে, ধরেন এখন যদি সে দোষী সাব্যস্ত হয়, সেটা তো আমাদের মিডিয়ার মধ্যেও আসছে। দোষী সাব্যস্ত কে করেন? মালিক করেন। মালিক পক্ষ থেকে মালিককে আইন মানেন, মালিককে শ্রম আইন মানেন, অনেকগুলো বিষয় আছে। সমস্যাটা আছে, এবং আমি মনে করি যে তৈরি পোশাক শিল্পের মালিকরা সমস্যাটা বুঝতে পেরেছেন যে শ্রমিকরা তারা অভাবী, বঞ্চিত। এমনকি দেখুন, বছরখানেক আগে যে নতুন মজুরি বোর্ড হলো, সে মজুরি বোর্ড তো এক হচ্ছে তাদের দাবি ছিল 24,000, দেওয়া হয়েছে 12,000, কিন্তু তাদের যে রেশন দেওয়ার কথা ছিল সেটি দেওয়া হয়নি। এখন এটা সরকারের দায় কতটা, মালিকদের দায় কতটা, বা সরকার কেন করতে পারেনি? আমি মনে করি যে সবটা মিলে সরকারে এখানে উদ্যোগী ভূমিকা নিতে হবে। এবং সরকার বেশ এই বিষয়টা খুব যে প্রথমে খুব গুরুত্ব দিয়েছে তা মনে হয় না। যখন অচল অবস্থা হয়ে গেল তখন গুরুত্ব দিয়েছে। কেন উপদেষ্টারা এলাকায় যাবেন না? এখানে এলাকায় যেয়ে সেখানে শ্রমিকদের সাথে, মালিকদের সাথে কথা বলতে হয়। সচিবালয় না হলে বিজিএমইতেই বৈঠক হবে। এটি তো এই ধরনের চলতে পারে না, চলা উচিত না। আচ্ছা, ডক্টর মল্লিক, আমরা একদম শেষের দিকে যদি এই বিষয়ে নিয়ে একটা আপনার কোনো কমেন্ট থাকে। না, আমি সৌরভ ভাইয়ের সঙ্গে পুরোপুরি একমত। আমাদের দেশে যেই সরকারি ক্ষমতায় থাকুক, শ্রমিকরা কিন্তু সবসময় শোষিত এবং বঞ্চিত। এবং এই সময় একজন শ্রমিকের 12,000 টাকা বেতন, এটা তো অকল্পনীয় বিষয়। আপনি ঢাকা শহরে বা আমাদের যে শহর বা ইভেন আশুলিয়ায়, সেইখানে কি 12,000 টাকা একজন শ্রমিকের পক্ষে ঘর ভাড়া দিয়ে এবং তার যাবতীয় খরচ নির্বাহ করে কি থাকা সম্ভব না। তো এই সংকটের যদি সমাধান না করেন, আপনি শুরুতে যেটা বললেন যে কেউ সুযোগ নিয়েছে কিনা, সুযোগ তো তাহলে নিবেই। আপনি তো শ্রমিকদের যে ন্যায্য পাওনা, যে মজুরি, সেটা তো নিশ্চিত করতে হবে। আমার মনে হচ্ছে এই সরকারেরও উচিত, আমরা যে সংস্কারের কথা বলছি, তাদেরও এই সুযোগে আমাদের পোশাক খাতের তো সংস্কার করা উচিত। এটা আপনি রেমিটেন্স পাচ্ছেন বলেই যে এটাকে একটু ইগনোর করবেন বা অ্যাভয়েড করবেন, সেই সুযোগ কিন্তু নাই। যারা আপনার রেমিটেন্সের পথ রাস্তা তৈরি করে দিচ্ছে, তাদের যদি আপনি সুযোগ সুবিধা না, তাহলে তো এই সংস্কারের দিকে যদি হাত দেয়, তাহলে তো বহু আরো বিরাট জায়গা তৈরি হয় সংস্কারের। রাজনৈতিক দল কোনো ক্ষেত্রে বলছে যে না, এটা তো তাদের দায়িত্ব না, তারা যেইটুকু দরকার, পুলিশের সংস্কার দরকার, নির্বাচনে পুলিশ লাগে, প্রশাসনের দরকার, নির্বাচনের প্রশাসন লাগে, নির্বাচন কমিশনের সংস্কার দরকার, এটা লাগবে। সো এইসব বেসিক জায়গার কথা তারা বলে। এই সংকট নিয়ে আরেকটি যে প্রশ্ন বা আরেকটি যে অযৌক্তিক দাবি করেছে, সেটা আমাদের উদ্বিগ্ন করে শ্রমিকদের পক্ষ থেকে। সেটা হচ্ছে যে তৈরি পোশাক শিল্পে নারী পুরুষের সমান অংশগ্রহণ থাকতে হবে। আমরা এতদিন দেখে আসছি যে 80% এবং 80 থেকে এখন 55% আসছেন নারী শ্রমিক। এখন সেটাও কমানোর জন্য দাবি করেছে। দেখুন, মানে একটা সংকট থাকলে শ্রমিকদের পক্ষ থেকে, তাহলে এই শ্রমিকদের পক্ষ থেকে এটা সমাধান আপনি কিভাবে করবেন?
এই শ্রমিকদের মধ্যে তাহলে অন্য কোনো শক্তি ঢুকে গেছে যে তারা এটাকে ব্যবহার করছে যে মেয়েরা যাতে কারখানায় কাজ না করে বা কম করে, মানে মেয়েদের জায়গাগুলো ছেলেরা মানে উস্কানি আছে, কোনো না কোনো পক্ষের উস্কানি এখানে থাকতে পারে। আপনি সৌরভ ভাই, এই শ্রমিকের যখন অধিকার নিশ্চিত হবে তখন কেউ আর উস্কানি দেওয়ার সুযোগ পাবে না যে আমাদের অর্ধেক নারী অর্ধেক পুরুষ দিতে হবে বা এই করতে হবে ওই করতে হবে। আমি মনে করি যে এইটা সংস্কার খুব বেশি কঠিন বা খুব বেশি সময় সাপেক্ষ বিষয় না। কারণ আমি যদি একটু এখানে সরকারের কিছু না, মালিক এবং শ্রমিকরা বসেই সরকার একটা মধ্যস্থতাকারী ভূমিকা নিতে পারে। মনে করি একটা তো সমাধান হয়েছে এবং আশা করি যে এটা ধীরে ধীরে কমবে। আজকে দেখলাম যে 25টি কারখানা উৎপাদন বন্ধ আছে, বাকিগুলো চালু হয়েছে। তো এটা আস্তে আস্তে হবে, কিন্তু ভবিষ্যতেও যাতে না হয়। এবং ধরেন এই যে শ্রমিকদের কিছু ন্যায্য দাবি তো মেনেছেন মালিকেরা, জি জি, সেটি আস্তে আস্তে আমার মনে হয় এই সংকটটা আমার মনে হচ্ছে এই সরকারের পক্ষে এটা সমাধান করা সমাধান সহজ হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই ছিল। অনেক ধন্যবাদ আপনাদেরকেও।